আমার জীবনটাই অভিজ্ঞতায় ভরপুর। আপনি প্রশ্ন করতে পারেন যে একটা মানুষ কিভাবে এত কিছু মনে রাখতে পারে, কিন্তু ব্যাপার হলো যে সেই ক্ষমতা আপনারও রয়েছে। কিন্তু হয়তো আপনার দিন বা আপনার সারাদিনকার রুটিন এমন যে আপনি সারাটা দিন মেসি একটা কন্ডিশনের ভেতরে থাকেন। আপনি কন্টিনিউ ফোনে স্ক্রোল করে যাচ্ছেন, কন্টিনিউ বন্ধু বান্ধব অমুকের সাথে তমুকের সাথে কথা বলে যাচ্ছেন, অথবা আপনি অফিসে। আপনি আমার মতো ওই পরিমাণ সময় দিতে পারছেন না যেই পরিমাণ সময় আমি আমার চিন্তা ভাবনার পেছনে দেই, যেই পরিমাণ সময় আমি তালাশ করে বেড়াই এখনো। মানে এমন নয় যে আমি খুব ব্যস্ত, কিন্তু আমি আমাকে খোঁজার চেষ্টা করে যাচ্ছি। প্রত্যেকের ভেতরে কিছু না কিছু সক্ষমতা আল্লাহ দেন, তাই না? ওই সক্ষমতা খুঁজতে যে একের পর এক অতীতের স্মৃতিগুলো চোখের সামনে ভাসে। আর এই জন্য বলতে পারি, আমার সাথে কোনো কিছু লেখা থাকে না। আমি একদিন অবশ্যই একটা একটা ভিডিও করবো আপনাদের জন্য। আমার চেহারা তো কোনো মতে বুঝতে পারবেন না, কোনো মতেই না, কিন্তু দেখতে পারবেন যে আমি যা বলি আপনাদের সাথে তা একেবারে অ্যাজ ইট ইজ। এখন যেভাবে কথা বলি, যেই কোনো ঘটনা রেকর্ড করার সময় আমি কখনোই লিখিত ঘটনা পড়ি নাই আমার নিজের। আমি যে লিখিত ঘটনা যদি পড়তে যাই, আপনারা বুঝতে পারবেন যে আমি আটকে যাই, ফাম্বল হয়। লিখিত ঘটনা আমার মুখ দিয়ে উচ্চারণ করা খুব কঠিন। আমি অ্যানির ঘটনা পড়ি, আমি কিন্তু আমাদের সাজেদ ভাইয়ের পাঠানো ঘটনা পড়ি, আমি কিন্তু রায়হান ভাইয়ের পাঠানো ঘটনা পড়ি, আমি আবার শিমুর পাঠানো ঘটনাও পড়ি, আমি আবার মার্জিয়ার পাঠানো ঘটনাও পড়ি। কিন্তু যখন আমি আমার নিজের কথা বলি, তখন তখন সেই মেমোরিটা আমি অ্যাক্সেস করতে পারি খুব সহজে। আপনি এখন বলতে পারেন যে এখন কয়টা বাজে? এখন 2টা বাজে যখন আমি রেকর্ড করছি। আমার রেকর্ড শুরু করার কথা 1টায়। শরীরটা খারাপ, মনে অশান্তি, মনও খারাপ, কিন্তু সেই খারাপ মন হঠাৎ করে এমন এক স্মৃতিকে আজকে জাগিয়ে তুলেছে, এই যে অল্প কিছুক্ষণ আগে। ওই স্মৃতির কথা না বলে থাকতে পারছি না। আমি আবারও বলি, আমার জীবনে এত অভিজ্ঞতা যে আমি হয়তো নিজেও জানি না যে আমি কতগুলো শেয়ার করে ফেলেছি আর কতগুলো করা বাকি। আমি নিজেও জানি না। আমার কাছে এখনো মনে হয় যে আমার অভিজ্ঞতা এই অল্প কয়টা, কিন্তু ভাবতে গেলে দেখি যে আরে কত। এখনো যখন মানুষ আমাকে খোঁজার চেষ্টা করে, আমি তো তাদেরকে মাঝে মাঝে বুঝতে পারি না, চিনতে পারি না, কিন্তু তারাই বলে যে আপনি আমাদেরকে এই কটা জায়গায় হেল্প করে দিয়েছেন। পরে হিসেব করে দেখে যে ও মা, এদের তো এক একজনের কাজ করতে করতে দেখা গেল যে পুরো গোষ্ঠীর কাজ করে ফেলেছি আমি। ঘটনা শেষ হয় না। আমি যদি একবার আমার জীবনটা চালু করি আবার, সেই ঘটনা শেষ হবে না কখনো, কিন্তু তা সম্ভব না। আমি কিন্তু বগা মাঝির মতো লোক খুঁজে পেয়েছি। আমি কিন্তু সেই জসিম ড্রাইভারের যেই সাগরেদ, তার মাধ্যমে কিন্তু 2টা ঘটনাও পেয়েছি। আমি নিজে ঘটনা তালাশ করি আপনাদের জন্য, কারণ সবসময় একটা মানুষের কথা একবারেই বারবার কানে নেওয়া যায় না, এটা সম্ভব না। আমি এখন কিন্তু আমার একটা অভিজ্ঞতা আপনাদেরকে বলবো। আমি সেদিন না বলেছিলাম যে ভয় কি জিনিস, ভয় পেতে চান? আজকে কিন্তু এই একই কথাই বলি আবার। ভয় পেতে চান? ভয় পেতে চান আমার সাথে? চোখ বন্ধ করুন, ফোনটা রেখে দেন। এখন থেকে যে কতগুলো কথা বলতে যাবো, ওই কথাগুলো অনেকের হজম হবে না। তো ভেবে নিয়ে যে এর পরের ওই ভয়ঙ্কর মুহূর্তগুলো কি আপনি শুনতে চান কিনা নিজের চোখে? নিজের চোখে তো আর দেখতে পারেন না, নিজের কানে শুনতে পারবেন কিনা ডিসাইড করে নেন। আর যদি ডিসাইড করে থাকেন তাহলে এখন ফোনটা রেখে দিন, মানে স্ক্রিনটা ডাউন করে রাখুন। শুনুন আমার কথা, সম্পূর্ণ ফোকাস রাখুন আমার ভয়েসের উপরে। আমি নিজে চোখ বন্ধ করে এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি, কারণ আমি চোখ বন্ধ করে সেই দিনটাকে, সেই মুহূর্তটাকে নিজের চোখের সামনে এখন দেখছি। আর আমি সেই কথাই আমি আপনাদেরকে বলবো এখন। কোহিনূর নামে এক মহিলার পরিবারের কাজ আমি করেছি অনেক অনেক, কতগুলো আমি নিজেও যাই না। সে কোহিনূর, মানে ও তখন আমি ওনাকে আন্টি রাখি,
তিনি আমাকে তার এক প্রতাপশালী লোকের, এক আত্মীয়র একটা কাজ করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেন। কাজ করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করা লাগে না, কারণ কাজ করার জন্যই তো এত কিছু। আমি সেই ভদ্রলোকের নাম ঠিকানা আমি সাহেবের হাতে দিলাম। কখনো কখনো নাম ঠিকানা আমি সাহেবের হাতে দিলে মুহূর্তেই বলে দেন, কখনো কখনো কিছু মিনিট, কিছু ঘন্টা, আবার কখনো কখনো দিন পার হয়ে যেতে থাকে কয়েকটা। উনি কয়েকদিন পরে ওই নামের কাগজটা আমার হাতে গুজে দেন। গুজে দিয়ে বললেন, তুমি নিজে একবার যাও, যে দেখে আসো। আর যদি তোমার মনে হয় কোনো কিছু করার দরকার, তুমি করো। আর যদি তোমার মনে হয় কোনো কিছু করার দরকার নেই, তাহলে তুমি ডিসাইড করে নিও যে তুমি এখন সেখান থেকে চলে আসবে নাকি। যদি ডিসাইড না করতে পারো তাহলে করো, আর ডিসাইড যদি করতে পারো তাহলে করো না। আমরা এখানে কিছুই করবো না। সচরাচর যখন উনি নিজে থেকে ডেনাই করে দেন তখন দুইটা ঘটনা ঘটে। এক, সেই ব্যক্তিরা হয়তো কালপ্রিট। দুই, উনি নিজে থেকে চান না যন্ত্রণা বাড়াতে, কারণ যন্ত্রণা তো শুধু একা আমাদের না, তাদেরও তো হয়। ধরুন একটা বাচ্চা, সে মারা গেছে, সে বাচ্চার মায়ের কান্নায় কে কষ্ট পাবে না বলুন তো? একটা পাথরে দিল লোকের চোখের কোনাটা ভিজবে অন্তত, ওই চোখ থেকে পানি না পড়লেও, তাই না? প্রতাপশালী লোক দেখে আমি মনে হলো আমার এমন যে আসলে এরা 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 খারাপ লোক। প্রতাপশালী দেখে তো খারাপ লোক অটোমেটিক সাজেশন চলে আসে, আমি এদের কাজ করব না। তো আমি না করে দিই। না করে দেওয়ার পরও কোহিনুর আন্টি আমাকে বলল যে একবার তাদের বাসায় যাতে আমি যাই, কোনো কিচ্ছু নাকি ঠিক নেই। তাই আমি তাদের বাসায় যাই, এবং বাসায় যাওয়ার পরে আমি স্টান্ট হয়ে যাই। কারণ বাসায় আমি যে এনার্জি টের পাচ্ছি, যে শক্তিটা আমি টের পাচ্ছি, এই শক্তিটা এতটা ভয়ঙ্কর আর এই এতটা ডিস্ট্রাকটিভ হতে পারে যে মানুষ বলে না যে যে কোনো এন্টিটিকে মানে কাবু করা সম্ভব না। আপনি কারেন্টকে কখনো কাবু করতে পারবেন না। কারেন্ট বিয়ন্ড রিচেবল। আপনি যত কিছু করেন না কেন, এটা আপনার হাতের কাছে নেই। আপনি ওর উপরে কোন সূরা কেরাতকে অ্যাপ্লাই করবেন বলেন? সে তো ইনবিল্ট ছিল আপনার ভেতরে। সে সেই রেজটাকে কন্ট্রোল করে, যে রেজ আপনার ভেতরে ছিল, সেই ইমোশনকে কন্ট্রোল করে, সেই সব কিছু তার ভেতরে তো রয়েছে। ওই একই সত্তা, মানে হুবহু সত্তাই, জাস্ট একজন মরে গেছে আর একজন এখন ছায়া। সেই ছায়া কিন্তু ডিস্ট্রাক্টেবল অনেক, এবং সে যখন নিজের প্রেজেন্স টের পাওয়াবে আপনাকে, আপনার স্পষ্ট মনে হবে আপনার দিকে কে জানি তাকিয়ে রয়েছে, শরীরে শিহরণ দিবে। আর আমি তাকে চোখের সামনে দেখতে পাচ্ছি, আমি একে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। বলবো না এখন, এই মুহূর্তেও আমি চোখ বন্ধ অবস্থায় আমার চোখের সামনে দেখছি, কারণ আমি এর কথা ভাবছিলাম। ওই বাড়িতে যখন আমি বসা, সবাই সব কথা বলছে, কোনো কথা মাথা মধ্যে ঢুকছে না, কারণ একটাই, আমি পুরোপুরি আনসিকিউর ফিল করছি এই জায়গায়। ওই একটা পর্যায়ে একটা ছবি যেটা দেয়ালে টাঙানো ছিল, একটা ফ্রেম, ওই ফ্রেমটা নিচে পড়লো এবং ভাঙলো আমার চোখের সামনেই। মানে আমি তাকাতে তাকাতেই যে ছবিটা এবং যে ফ্রেমটা ভাঙলো একই সময়ে, ওটা ছিল একটা 8 বছর বয়সী ছেলের। এবং ওই মহিলা ওই ছবিটা তুলে কান্না করছেন। তখন কি বললেন আমাকে তখনও বুঝিনি, একেবারে অস্পষ্ট এখনো, কিন্তু আন্দাজ করতে পারি আমি তিনি ওইটাই বোঝাচ্ছিলেন যে তার বুকের মানিকও তো চলে গেছে, একের পর এক সবাই হয়তো চলে যাবে। উনি আমার সাথে কথা বলছিলেন, আরো অনেক কথা বলছিলেন, কি কি কথা আমার মনে পড়ছে না। কেন মনে পড়ছে না জানেন? কারণ কানের ভেতরে না বাতাস এসে ধাক্কা মারছে বারবার, তবদা খাওয়ার মতো বাতাস এসে ধাক্কা মারছে। ওই প্রতাপশালী লোক আমার চোখের সামনে, তার হাতে সে 8 বছর বয়সী বাচ্চাটার ছবি, এবং হঠাৎ হঠাৎ
ওইখানে ওই বাচ্চার ছবিটা বাতাসে উড়ে গেল আমারই চোখের সামনে। বাতাসে উড়ে গেল, উড়ে ধাক্কা মারলো গেটে, আবার নিচে পড়লো, হালকা বাতাসে আবার উঠলো, আবার একটু ধাক্কা মারলো, রান্নাঘরে ঢুকলো এবং ওইখানে যে রান্না করছিল সেটা চিৎকার দিল। দৌড়ে গেল সব। আমি রিয়াক্ট একটু কম করি। ওইখানে তো আরো হাউকাও, আরো কান্না। আমি ওই যে বললাম রিয়াক্ট করি দেরিতে, কারণ আমি অবজার্ভ করি সব কিছু। ওই বাচ্চার ছবিতে আগুন ধরে গেছে, ওই বাচ্চার ছবিতে আগুন ধরে গেছে। ছবিটা আমার সামনেই ছিল। দেখুন কত কায়দা কসরত, কত কিছু করার পর ওই ছবি রান্নাঘরে যে সরাসরি জ্বলন্ত চুলা যায় পড়েছে, কারণ ওই বাচ্চা অলরেডি ডেড। এবং এটা একটা ক্লিয়ার সাইন যে এরপরে নেক্সট আর কেউ না কেউ তো আছে। এখন পর্যন্ত কতজন মারা গেছে ওই দিন আমাকে তারা বলেননি, কিন্তু পরিবারে অনেক লোক নাকি ততদিনে মারা গেছে। একটা সার্টেন টাইম পিরিয়ড পর পর লোকজন মারা যাচ্ছে কোনো না কোনোভাবেই, মানে অসুস্থ হয়ে মারা যাচ্ছে, হঠাৎ মারা যাচ্ছে, কিন্তু দুর্ঘটনা নয় বা কোনো সুইসাইড নয় বা কোনো কিছু না, মানে স্বাভাবিক অবস্থাও মারা যাচ্ছে, আবার অসুস্থ হয়ে পড়েও মারা যাচ্ছে তারা। ওই 8 বছরের বাচ্চারা মারা গিয়েছিল কোনো এক জ্বরে, কোন এক জ্বরে। কিন্তু প্রতাপশালীর সাথে সম্পর্ক কি মাঝে মাঝে না অড লাগে। তখন প্রতাপশালী আমাকে বলল যে এখন তার সন্দেহ হয় এটা যে তারা একটা জায়গায় জমি কিনেছিল, ওই জমি নিয়ে সমস্যা ছিল, আর ওইখানে ওই জমির ওইখানে যেহেতু সমস্যা ছিল, একটা ঝগড়া বিবাদ হয়, মারামারি হয়, অনেক কিছু হয়, আর কিছুদিন পরে ওই জমিতে যারা দখল করে রয়েছিল তাদের একজনের লাশ পাওয়া যায়। তারপরও ওই জমি তারা লড়াই চালিয়ে গিয়েছে নিজেদের দখলে নেওয়ার জন্য, এবং দিন শেষে তারা সেটা দখলে নেয়ও। এখন তাদের সন্দেহ হচ্ছে যে ওই পরিবারে হয়তো কোনো কিছু করেছে, কিন্তু ওই পরিবারে কোনো ঠিক ঠিকানা তাদের কাছে নেই, কোনো খোঁজ খবর তাদের কাছে নেই। যখন সে আমাকে এই কথাটা বললো, আমি সাহেবের কথাটা আমার মাথায় আসলো যে পারলে সমাধান না করে চলে আসো, আর না পারলে করো, মানে উল্টো কথা। এই উল্টো কথার মানে আমি বুঝতে পারলাম যে আমার সামনে কালপিট বসা, কালপিট কিন্তু আমার চোখের সামনেই। এমন অবস্থাতে কি করবেন? মানুষকে কোনো সময় না করার আগে অনেক সময় আপনি এমন সিচুয়েশনে পড়বেন যে সিচুয়েশন আপনি না করবেন ঠিকই, কিন্তু আরো পরে যে আমি ওনাদেরকে বললাম যে আমাকে বলুন তো আপনাদের বাড়ির ঠিকানা। তারা বললো যে বাড়ির ঠিকানা দিলে তো চিনতে পারবেন না, আমরা বাড়িতে নিয়ে যাই আপনাকে। আমি বললাম যে না, আমি একা যাব, আমাকে আপনারা খরচটা বের করে দেবেন, আমি একবার দেখে আসবো। আমি যাই এবং তাদের ওই যে সেই জমি, যে জমিতে আমি যাব, ওইটা ছিল কালাম মিয়াদার ভিটা, পূর্বের কালাম মিয়াদার ভিটা। এখন যে বাজারে এসে গাড়িটা থামবে, ওই বাজার থেকে হাইওয়ে অবশ্য গিয়েছে, কিন্তু রিক্সায় করে আমাকে বাকি দূর যেতে হবে, মানে ওই কালাম মিয়াদের ভিটা পর্যন্ত যেতে হবে। মানে এখনকার মালিকের নাম আমি বলতে চাচ্ছি না, আমি পুরাতন মালিকের কথা বলছি। তো আগে এই মানে নতুন মালিক কিন্তু আমাকে বলে দিয়েছিল যে লোকজন ওই ভিটার দিকে যেতে যাবে না। আসলে এই ঘটনাই ঘটে, লোকজন ওই ভিটার দিকে যেতে চায় না। তো 2-3 জন তো তেরাভাবে জিজ্ঞেস করেছে আপনি ওই গজে বা জায়গায় যাবেন কেন, মানে গজে বা জায়গা আর কি, মানে গজবের জায়গায় যাবেন কেন, কোন উদ্দেশ্যে নিয়ে আসছেন? প্রথমে তো যেটা করার মতো অবস্থা হয়ে যায় মানুষের, পরে যখন আসল মালিকের নাম বললাম তারপরে এরা বুঝলো যেটা তাহলে ওই আসল মালিকের লোক। এখন তারপরেও কেউ যাবে না। কে রাজি হয়েছে জানেন? একজন বেটে খাটো প্রচণ্ড বৃদ্ধ একজন রিক্সা চালক, তিনি রাজি হয়েছেন। মানে প্রচণ্ড বেটে খাটো এবং বয়স্ক, কিন্তু তিনি রিক্সা চালক। তো তিনি যাবেন, তিনি বলে দিলেন যে তিনি নিয়ে যাবেন। এখন আমার তো খারাপ লাগে যে আমি এরকম একজন বয়োবৃদ্ধ মানুষের রিক্সায় কীভাবে উঠি, তাও পায়ে টানা রিক্সা, কিন্তু উঠলাম।
এবং আমি তাকে তার রিক্সায় ওঠার পরে হাইওয়েটা পার হলো 200 মিটার, তারপরে নেমে গেল বাম দিকে কাঁচা রাস্তার দিকে, এবং সেইখান থেকে প্রায় আরও 10-15 মিনিট। তো যাওয়ার পথে তিনি নিজে নিজে আমাকে বলছিলেন যে কালাম মিয়ার ওই ভিটার লোক, ওই ভিটা আগে ছিল কালাম মিয়াদের, কালাম মিয়ার বাবা বিক্রি করে দিয়ে গেছিল নতুন মালিকের বাবার কাছে, কিন্তু ওইখানে মনে হয় কোনো গন্ডগোল ছিল। কোনো গন্ডগোল তো ছিল, গন্ডগোল কেন জানি মনে হয় যে বিচার সালিশে কিন্তু বারবার কালাম মিয়াদের পক্ষেই যেত, কিন্তু গন্ডগোল তো ছিল। জমি জমার কাগজে অনেক সময় গন্ডগোল থাকে। পরে আর কি, পরে ওই ভিটাতে গজব নামলো, কালাম মিয়াও মরল, পুরো পরিবারও মরল, বাড়িও খালি থাকলো। তারপরে আবার এরা এসে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে এখন এটাকে জাস্ট একটা ফাঁকা জায়গা করে রাখছে, এই আর কি। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কালাম মিয়ার পরিবারের ক্ষতি বা তারা মারা গিয়েছে কিভাবে? কয় আগুন লাগা। আমি আর কিচ্ছু বললাম না। আমি মানে রিক্সাটা যে থামাবে এটা আমি জাস্ট সেন্স করতে পারলাম, রিক্সা থামিয়ে দিয়েছে। রাস্তা তো আরেকটু রয়েছে, এটা বোঝা যায়, কিন্তু ওই বয়স্ক চালক বললেন যে আমি আর সামনে যাব না, সামনে হেঁটে যান, ভিটা আপনার বাম পাশেই পড়বে, মানে ভিটা আপনার বাম পাশে পড়বে এবং আপনার ডান পাশে ভিটা, ডান পাশে আবার পানি পাবেন, মানে পুকুরের মতো পাবেন। তো আমি এখন ভিটার দিকে আগালাম, লাইট মারতে মারতে আগাচ্ছে। আমার কানে একটা শব্দ আসে, মানে আমার কেন জানি মনে হয় কথাটা এমন ছিল, ওই যে দেখ আইসে রে, ওই যে দেখ আইসে রে। মানে আমার কান এটাই শুনেছে, এবং এটা নারকীয় কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর শোনার পরে ঘুমাতে পারবেন না। মুখে বলা যায়, নিজের কানে না শুনলে বুঝতে পারবেন না এই নারকীয় কণ্ঠস্বর শরীরে হিম কিভাবে ধরায়। তো যখন আমার কানে কথাটা আসলো, আমি করলাম কি লাইটটাকে হাত দিয়ে ঢেকে নিলাম, যাতে আমার অল্প আলোতে যথেষ্ট হয় দেখার জন্য, বেশি আলোতে কোনো কাজ হয় না। আমার চোখের সামনে না একটা প্যাঁচা একেবারে রাস্তার উপরে, খেয়াল করিনি, কারণ ও মাথা ঘোরানোর পরে যেহেতু চোখ খুলেছে, আমি এটাকে একটা খুঁটি মনে করেছিলাম, মানে খুঁটির আগা মনে করেছিলাম। তো যখন ও মাথা ঘুরিয়েছে তখন কিন্তু শরীরে ঝাঁকি মেরেছিল আমার আচমকা হওয়াতে। ও আমার থেকে অনেকটা দূরে, কারণ ও এমন একটা জায়গায় যে ভিটাটা বাম দিকে, মানে যে জায়গাটা, আর ওই যে পুকুরের মতো অংশটা ওটা তো ডান দিকে, পাখিটা মাঝখান বরাবর রাস্তা, এবং আশপাশে পাখিও ডাক দিচ্ছে। এটা কিন্তু রাত, এটা কিন্তু দিন না। এবং যখন কিছু সিনারিওতে আপনি কিছু জিনিসের মিল পেতে শুরু করবেন, তখন কিন্তু আপনি প্রত্যেকটা সাইনকে বুঝতে পারবেন। ওই পাখিগুলো ডাক দিয়ে আমাকে বোঝাচ্ছে যে এই জায়গাটা ভালো না। আর আবার রাস্তার মাঝখানে পেঁচা যখন দাঁড়িয়ে আছে, তখন সেও আমাকে বুঝিয়ে দিল যে সে এখন সাক্ষী, আর ওই পেঁচা যে সাক্ষী, ওই সাক্ষী আমি এখন হতে যাচ্ছি। মানে পেঁচা হয়তো ওই ঘটনার সাক্ষী, কারণ পেঁচা কিন্তু নিঃশব্দে ঘোরাফেরা করে, সে একখানে বসে দেখে সব দিকে নজর রাখে, তার তার দৃষ্টি তীক্ষ্ণ অনেক। ওই পেঁচা আর আমি একই জিনিস, সাইনটা রিসেম্বল করে এইভাবেই। ওই এক মুহূর্তে কিন্তু বুঝতে পারলাম যে আমি এখন সাক্ষী হতে যাচ্ছি, এবং পর মুহূর্তে একটা আগুন লাগা লোক দৌড়ে আসলো ওই ভিটার বাম পাশ থেকে। আগুন লাগা লোক আমি আমার জীবনে দেখিনি। তার সারা শরীরে আগুন, আমি এই মুহূর্তে তাকে দেখতে পাচ্ছি আমার চোখ বন্ধ অবস্থায়। তার সারা শরীরে আগুন, তার সারা শরীরে আগুন, এবং আমি এখনো বুঝি না একটা খালি শরীর কিভাবে দাউ দাউ করে জ্বলতে পারে, কিন্তু অবশ্যই পারে যদি আউটার স্কিনটা পুরো যায় তাড়াতাড়ি, তাহলে অবশ্যই পারে। বডির ভেতরে থাকা ফ্যাট তখন কম্বাসশনের রূপ নেয় এবং আরো জ্বলতে থাকে। লোকটার চুলগুলো পুড়ে গিয়েছে ততক্ষণে।
সামনের দিকের কপালে তখনও আগুন লাগেনি, কিন্তু বুকে, হাতে, পিঠে আগুন। পায়ে লাগেনি, পায়ে তখনও লাগেনি, কিন্তু পেটে আগুন ছড়িয়ে গেছে। সে এদিক ওদিক দৌড় দিচ্ছে, তার ঠোঁটটা অস্বাভাবিকভাবে ফুলে গেছে, তার শরীরে আগুন। এক অদ্ভুত রূপ তার, সে যেন মানুষ, কিন্তু তারপরও তার এক অদ্ভুত রূপ। সে ছোটাছুটি করছে এদিক ওদিক, সে আমার সামনে এসে ছোটাছুটি করছে, মানে সে আমাকে দেখতে পাচ্ছে না রীতিমতো, কিন্তু সে ছোটাছুটি করছে আর আমি দেখতে পাচ্ছি তার তার শরীরের অবস্থা। একটা মানুষ জীবন্ত অবস্থা ডিসফিগার হয়ে যাচ্ছে। শরীরের মাংসপেশিগুলো পুরে কালো হয়ে ফেটে যে লাল লাল অংশটুকু দেখা যাচ্ছে। গালের এক পাশ তো নাই। আমি আপনাকে কি বুঝাবো? আমি চোখ বন্ধ অবস্থায় এখনো তাকে দেখতে পাচ্ছি, সে আমার সামনে দাঁড়ানো, সে আগুনে পুড়ছে আর আমার দিকে তাকিয়ে এখন হাসছে। চোখ বন্ধ অবস্থায় এইভাবেই দেখতে পাচ্ছি তাকে, কিন্তু সেদিন তো আর সে হাসেনি। তার ঠোঁট একদম ফুলে গেছে, মানে স্বাভাবিক ঠোঁটের মতো না, যেন আপনি কয়েক সিরিঞ্জ পানি ঢুকিয়ে দিয়েছেন সেই ঠোঁটের ভিতরে। ওই ঠোঁটের আয়তন 4-5 গুণ বড় হয়ে গেছে এখন। বুকের চামড়াগুলো একদম ঝলসে গেছে, একদম টকবগে লাল অংশটুকু দেখা যায়। মাংসপেশির কিছু অংশ তো পুরে মনে হলো যে একটু 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 হয়তো যে বুকের হাড়টা দেখা যায়। বললাম না যে গালের এক অংশ নাই। আপনি যেখানে হাত দিবেন না কেন আপনার হাতে মাংসপেশি লেগে থাকবে এখন। একটা মানুষ যে পুড়ছে, এ কত ভয়ঙ্কর যন্ত্রণা আপনি জানেন? দুনিয়ার শ্রেষ্ঠতম যন্ত্রণা হচ্ছে আগুনের যন্ত্রণা। ওই লোক এদিক ওদিক ছুটতে ছুটতে আমার বরাবর এসে থামলো আর আমার দিকে তাকিয়ে হাত দিয়ে আমার সাথে কথা বলে আমাকে দেখাচ্ছে তার সাথে কি হচ্ছে, আর ওইখানে তার পরিবারও পুড়ছে। সে রীতিমতো পুড়ছে আমার চোখের সামনে, আর আমি তাকিয়ে দেখতে পাচ্ছি যে একটা মানুষ, মানে তার চেহারা বোঝা যায় না এখন। আগুনে সব ঢেকে যাচ্ছে ধীরে ধীরে। একটা উৎকট গন্ধ আর শব্দ। শরীর ওই সময় ফুলে যায় অনেক সময়, কারণ হচ্ছে যে বডি একটা রিয়াকশন থাকে। বডি অনেক সময় সেই জায়গায় পানি পাঠাতে শুরু করে, চারপাশ থেকে পানি টান দিয়ে, এই জন্য কোনো কোনো অংশ ফুলে যায়। তার শরীরের উপরে ভাগ যে পুরো কালো হয়ে, মানে ফেটে যে ভেতরে লাল অংশটাকে দেখাচ্ছে আমাকে, আমি তাকিয়ে শুধুমাত্র সেটা দেখছি আর কিচ্ছু না। তার গাল পুরোপুরি শেষ, তার চোখের এক অংশ তো নাই। গালের হাড়, এই যে থুতনির হাড়, এক পাশের হাড় আমি আমার নিজের চোখে দেখতে পাই। আমার সামনে সে জিন্দা পড়ছে তখন, দম তখনও যাওয়া বাকি। কারণ আউটার স্কিন পুড়লেও, মাসল পুড়ে গেলেও মৃত্যুর জন্য তো হার্ট হার্ট স্টপ হওয়া জরুরি। এখন তার কেন ওই সময় কার্ডিয়াক অ্যারেস্ট হয় নাই এটা আল্লাহই ভালো জানেন। অনেক সময় এরকম ভয়ঙ্কর শাস্তি মানুষ কেন পায় বা এরকম ভয়ঙ্কর ঘটনা কেন হয়, এর কোনো উত্তর কেউ দিতে পারবে না কখনোই। কোনো কোনো সময় 3rd ডিগ্রির চাইতে ভয়ঙ্কর বার্ন হয় মানুষের, কিন্তু হার্টবিট তখনও সচল থাকে। এই জন্য মানুষ মরে যায় না, বেঁচে থাকে তখনও। ওই লোক সম্ভবত সে তার কনসিয়াসনেস সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে, জীবিত তখনও।
তখনও জীবিত। আমার সামনে থাকা অবস্থায় লম্বা যেহেতু দাঁড়িয়ে রয়েছে, সে পড়ে গেল। পড়ে যাওয়ার সময় আশপাশে ছিটকে পড়েছে অংশগুলো তার শরীরের অংশগুলো আশপাশে ছিটকে পড়লো। আমি ঠায় তাকিয়ে দেখতে পাচ্ছি, বুঝতে পারলাম ঘটনা কি। এই জন্যই আমি সাহেব আসতে চান নাই। পরিকল্পিত আগুন লাগিয়ে পুরো পরিবারটাকে শেষ করে ফেলেছে, কিন্তু আমি কি বলতে পারবো এই ঘটনা কে করেছে? আমি জানি না। আমি হয়তো দোষ দিব আপনাকে, আপনি মালিক, আপনি এই কাজ করেছেন দখল নেওয়ার জন্য, কিন্তু প্রমাণ কোথায়? কারণ আমি দেখিও নি কে করেছে। আমি শুধু দেখলাম যে দুইটা বিকট ছায়া আগুন লাগিয়ে দিচ্ছে। ওই বিকট দুই ছায়া বোঝাচ্ছে দুজন মানুষ, কারণ তারা জীবিত এখনো। এই জন্য তাদের চেহারা আমি দেখিনি, শুধুমাত্র দুটা ছায়া দেখলাম। ওই একদম ঘন কালো রাতে আমি ওইখানে দাঁড়ানো, আমার হাত গরম হয়ে গেছে, কারণ ফ্ল্যাশ লাইট দিয়ে ঢেকে রেখেছি আমি আমার হাত। ফ্ল্যাশ লাইটটা যখন ফাললাম, আশেপাশে কিচ্ছু নেই। বিজ্ঞানের সৃষ্টি করা আলো, মানে বিজ্ঞানের সৃষ্টি করা তো আর না, মানে আলোর এই উৎস যা আলো তৈরি করতে পারে, তা অন্ধকারকে দূরে সরিয়ে দেয়। এবং অন্ধকার দূরে সরে গেলে এই আলোর উপস্থিতি যখন চলে আসে, তখন অন্ধকারের দৃশ্য আর দেখা যায় না। অন্ধকারের দৃশ্য কেবল অন্ধকারের সময় জাগ্রত হয়, জীবন্ত হয়। আর আলোর দৃশ্য কেবল আলোর সময় জাগ্রত হয় বা জীবন্ত হয়। দুইটা দুই মাধ্যম। ওই অলৌকিকভাবে মানে সন্তানের ছবিটা ওইখান থেকে নিচে পড়া, তারপরে ফ্রেম থেকে তাদের হাতে চলে আসা, তাদের হাত থেকে পড়ে কয়েকটা বাউন্সকে নাটকীয়ভাবে চুলার আগুন পর্যন্ত যে পৌঁছে দেওয়া, তখনই আমাকে বুঝিয়ে দিয়েছিল যে এখানে আগুনের একটা রোল রয়েছে। আপনি আগুনকে তো সারাদিন দেখতে পান, কিন্তু আপনি জানেন এই আগুন কত ডেডলি। আপনি তা জানেন না, তা বুঝতে পারবেন না আপনি। সেই লোক, সেই লোকের চিৎকার এবং পানি ঢাল রে, এইভাবে চিৎকারটা, পানি ঢাল রে, এই চিৎকারটা আমি আমার নিজের কানে তখন শুনতে পাচ্ছিলাম, এই চোখ বন্ধ অবস্থায় শুনতে পাচ্ছি, কারণ আমি এখন তাকে দেখার চেষ্টা করে যাচ্ছি এই অবস্থায়। আর কি, কিছুই না। বললাম না যে কোনো কিছু নিজের হাতে থাকে না, আসলে থাকে না। আমরা আসলে হিরো না। আপনি শুনতে পাবেন যে এটা করে 1,000 জিন মেরে ফেলে দিয়েছে, এটা করে 2,000 জিন। এগুলো স্রেফ গাল গল্প ছাড়া কোনো কিছু না। যখন কেউ এই ধরনের কথা বলবে তাকে আর কখনো বিশ্বাস করবেন না, কারণ এই দুনিয়াটার ব্যাপারে কেউই ভালোভাবে কিচ্ছু জানে না। কেউই ভালোভাবে কিচ্ছু জানে না, কেবল নিজস্ব পয়েন্ট অফ ভিউ ছাড়া। এই দুনিয়াটা এতটা আনপ্রেডিক্টেবল যে এই দুনিয়ায় কখন কোন সময় কি ঘটবে তা মুশকিল হলেও আপনি হয়তো 10% টাইমে ধরতে পারবেন, বাকি 90% টাইমে ধরতে পারবেন না। এই দুনিয়াটা প্রচণ্ড রকমের আনপ্রেডিক্টেবল। আর কারিন, সে সবচেয়ে ডেডলি, কারণ সে এমন এক শক্তিতে পরিণত হয়েছে যে আনলেস সে ততক্ষণ পর্যন্ত ছাড়া থাকবে যতক্ষণ পর্যন্ত তাকে ক্যাপটিভিটির ভিতরে না নেওয়া হয়। বললাম তো যে আমরা ওই দুনিয়ার ব্যাপারে জানি না। মৃত্যুর পর আমরা সেই দুনিয়ার ব্যাপারে জানতে পারবো, এর আগে না, কারণ তখন পর্দা থাকবে না, আখেরাতে জীবন শুরু হয়ে যাবে। এই যে আমি আপনাদেরকে সেই কথাগুলো বলে গেলাম, এই কথাগুলো যে কোনো একটা এপিসোডের জন্য চলে যাওয়ার মতো, কিন্তু কিন্তু দেখুন আমি এই ঘটনাগুলো বলি না, কারণ কি জানেন, যা আমি উপলব্ধি করি আমি তার চেষ্টা করি আপনাদেরকে উপলব্ধি করে শোনানোর বা
টের পাওয়ানোর। আমি আপনাদের সাথে যে রিলেশনশিপটা বিল্ড করে ফেলেছি, ওই রিলেশনশিপ আমি অন্য কারো সাথে আর বিল্ড করতে পারবো না। কারণ আপনারা আমার ব্যাপারে এখন সবই জানেন এক হিসেবে। আমি কি জিনিস বা কি ফেস করি। আমি নতুন করে কাউকে কোনো কিছু বলতে গেলে তারা সেটা বুঝতে পারবে না। আর আমি আপনাদের কাছে থ্যাঙ্কফুল। আমি আপনাদের কাছে আসলেই থ্যাঙ্কফুল যে আপনারা আমাকে শোনেন, বুঝতে পারেন। আর বিশ্বাস অবিশ্বাসের কথা বাদ, কিন্তু আমি আপনাদেরকে এই জন্যই সব কথা বলতে পারি এখন। এই দুনিয়াটা প্রচণ্ড আনপ্রেডিক্টেবল। জানি না কি আগুন লাগিয়েছিল কালামদের পিঠায়। পুরো পরিবার কিভাবে পড়ে গিয়েছিল জানি না, কিন্তু দুজন মানুষের কাজ। ওই যে দুজন মানুষের ছায়া দেখলাম রাস্তার মাঝখানে, যখন আপনার সামনে পেঁচা থাকবে, যেখানে আপনি গিয়েছেন যে একটা ভিটায় কি ঘটনা ঘটেছে সেটা বোঝার জন্য, সেই পেঁচা দেখলেই আপনি বোঝা যাবেন যে আপনি হচ্ছেন সেই সাক্ষী। ওই পেঁচা যেরকম সাক্ষী ছিল, আপনি একজন সাক্ষী হতে যাচ্ছেন এখন। তখন আপনি নিজের চোখে দেখতে পারবেন হয়তো। ব্যাস এখন চাইলে স্ক্রিনটা উপর করে দেখতে পারেন মোবাইল ফোনের, চাইলে দেখতে পারেন এখন। আর না চাইলেও কোনো সমস্যা নেই। অভিজ্ঞতাটা শেয়ার করলাম আপনাদের সাথে। এবং এটা বলি, আমি নিজের সাথে নিজের লড়াইটা আবার শুরু করে দিচ্ছি। কারণ আমাদের কোর্সের যে আমরা যে কোর্সটা এই মুহূর্তে পরিচালনা করছি, ওই কোর্সের মেইন মোটোই হচ্ছে কি নিজের সাথে নিজেকে লড়তে হবে। আমি যদি ভাইগা যাই যে আমি ঘটনা বলতে গিয়ে মনে হচ্ছে যে আমি ওর কথাই হয়তো বলছি বা ও আমার থ্রুতে বলছে, আমি যদি এটা ফেস না করি তাহলে এই ভয়ের ভেতরে আমাকে থাকতে হবে। যে ভয়ের থেকে আমি দূরে থাকার জন্যই কিন্তু এত কিছু করে যাচ্ছি। এই জন্যই আমি ডিসাইড করেছি যে আমি অল্টার ইভেন্টের সমস্ত কথা শেয়ার করবো আপনাদের সাথে। কিন্তু এই অল্টার ইভেন্ট কোথায় যায় সেসব আমি জানি না। শুধুমাত্র আমি যতটুকু ওই পর্বে বলা উচিত, মানে ওই সাবজেক্টের বাইরে কোনো পর্ব হবে না। মানে সেটা যদি 10 মিনিটেরও হয়, মানে ও যে স্পেসিফিক সাবজেক্টগুলো নিয়ে কথা বলেছে ওগুলো আলাদাভাবে পাবলিশ করবো, মানে সিরিয়াল বাই সিরিয়াল। ও কিন্তু শুরুই করে দিয়েছে যে আমাদের ভেতরে করাপশনটা কীভাবে কাজ করে। এন্ড অফ দ্য ডে আমরাই আসলে ভিলেন। চোখের সামনে যাকে আমি সৎ দেখতে পাচ্ছি তার নিজের চেহারাটা কিন্তু আর আমরা দেখতে পারছি না, তার ভেতরের চেহারা। উপরের দিক থেকে আমরা আমাদের নেতাদেরকে প্রচণ্ড রকম ভালোবাসি, আমরা আমাদের নেতাদেরকে রীতিমতো গড লেভেলে নিয়ে যাই, নউজুবিল্লাহ। যে নেতা যা বলেছে সেটাই সত্যি, সেটাই হক, সেটাই বাস্তব। কিন্তু আপনার নেতা যে ভেতরেও যে করাপ্টেড, সে তো শুধুমাত্র টাকা পয়সা দিয়ে তার করাপশন হয় না। করাপশন তো অন্তরের করাপশন। এই করাপশনটা সবার ভেতরেই এক্সিস্ট করে। এটা দিয়ে সে শুরু করেছিল, যা শেষ হবে অল্টার ইভেন্ট দিয়ে একবারে। কিন্তু শেষ কোথায়? ও তো বন্দি। ওর সাথে আমার দেখা এরপরও বারবার হয়েছে। ও ডেকে নিয়ে গেছে আমাকে বারবার, আবার নিজে গিয়ে মার খেয়ে পর্যন্ত আসছি। কিন্তু আবার অল্টার ইভেন্ট টানা শেয়ার করবো না। কেন বলছি? ঠান্ডা মাথা শুনুন। কিছু জিনিস যখন আপনি টানা শুনবেন, সে টানা জিনিসগুলোর উপরে তখন আর আপনার ওই পরিমাণ গ্রিপ থাকবে না। মনে করুন যে আপনি এই মুহূর্তে টানা 4টা ঘটনা শুনলেন। ধরুন যে অল্টার ইভেন্টের 4টা সাবজেক্ট আপনি শুনলেন, এটা তো মাথায় থাকবে না। তা আমি ডিসাইড করেছি কি, এক পর্ব পর পর অল্টার ইভেন্টের অভিজ্ঞতাগুলো আমি আপনাদেরকে বলবো। মানে আজ আপনারা শুনবেন কিন্তু রাত 12টায়, ইতিমধ্যেই সেটা কিন্তু প্রিমিয়ার করে দেওয়া। অল্টার ইভেন্টের প্রথম পর্ব। আগামী রবিবার কি শুনবেন জানেন? জুম্মনের ঘটনা। জুম্মনের ঘটনা কিন্তু 8 রাতের। ওই 8 রাত দিয়ে কিন্তু 8টা পর্ব। আসলেই সিরিয়াসলি 8টা রাত 8টা পর্ব। তো অল্টার ইভেন্ট প্রথম পর্বের পরে আপনারা জুম্মনের প্রথম পর্ব শুনবেন, তারপরে অল্টার ইভেন্টের দ্বিতীয় পর্ব, তো জুম্মনের তারপর দ্বিতীয় পর্ব। মানে অর্থাৎ হচ্ছে কি, প্রথমে রাজ তারপরে জুম্মন, প্রথমে রাজ তারপরে জুম্মন। কারণ
আমি যে জুম্মনের কাছ থেকে যে শুনে এসে আমি আপনাদেরকে বলবো, এবং সেটা শুনে এসে বলার পরেই তো আপনি সেটা শুনবেন। তো ইতিমধ্যেই কিন্তু আমি প্রথম পার্টটা শুনে আসছি, মানে ওর প্রথম রাতের ঘটনাটা আমি শুনে আসছি, কিন্তু আমি কিন্তু এটা পাবলিশ করিনি। এতে কিন্তু সে প্রচণ্ড হার্ট হবে। তো এটাই আমি ডিসাইড করেছি, যাতে আমাদের গ্রিপও থাকে, আমরা রাতের টাইমলাইনও শুনবো সবাই, আর আপনাদের সাথে আমিও কিন্তু ওই অনুভূতিটা পাবো, যে অনুভূতিটা যমুনার ঘটনা আমি আপনাদেরকে বলে নিজে টের পাবো। আপনারাও রাত শুনে সেই অভিজ্ঞতা টের পাবেন। ওইখানে কিন্তু 8 রাত, 8 রাত মানে 8 পর্ব, টানা 8 পর্ব কোনো মতেই ভালো লাগবে না আপনাদের। এমনকি অল্টার ইভেন্ট যদি 5 পর্বও যায় বা 6 পর্বও যায়, টানা ভালো লাগবে না। বৈচিত্র্য আনা জরুরি, এবং বৈচিত্র্য থাকলে আপনার এখনকার জিনিসের প্রতি পরবর্তীতে গ্রিপটা থাকবে, পরবর্তী পর্বের উপরে তখন আপনার সেই গ্রিপটা ফুলি অ্যাক্টিভ থাকবে, আপনি তখন সেটা গ্রহণ করতে পারবেন খুব সহজেই। তো আমি আবারও বলি, আজকে যখন প্রথম পর্ব প্রচারিত হচ্ছে, তা আগামী পর্ব থাকবে জুম্মনের 8 রাতের প্রথম রাত, পরে আবার অল্টার ইভেন্টের দ্বিতীয় পর্ব, তারপরে জুম্মনের দ্বিতীয় রাত, এইভাবে। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন, এবং আপনাদের সাপোর্ট আসলে জরুরি, ব্যাস এটুকুই। আর সাপোর্ট কীভাবে? দোয়া করবেন, ব্যাস এটুকুই। আমার সাবস্ক্রিপশনের প্রয়োজন নেই, আমার লাইকের প্রয়োজন নেই, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, কারণ আমি এই যে এখন কথা বলা অবস্থা যদি মরে যায়, আমার হার্টটা যদি স্টপ হয়ে যায়, শেষ। আমার এগুলো কোনো কিচ্ছু যায় আসে না, এগুলো কোনো কিছু আমার সাথে যাবে না, আসলে যাবে না। তো আমার ওই জিনিসের দরকার নেই যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেল বড় করে দেন। আমার ওই রকম গোল নাই, আসলেই নেই। আমি হচ্ছে জেনুইন পাগল, পাগলের কোনো গন্তব্য থাকে না, জাস্ট গন্তব্যহীনভাবে এই মহাসাগরে, এই যে মহাসাগর, যে তারার যে মহাসাগর, নক্ষত্রের যে মহাসাগর, এই মহাসাগরের ভাসতে থাকা ছোট্ট এক গ্রহের মানুষ, ছোট্ট এক মানুষ আমি, আল্লাহর গোলাম, ব্যাস এটাই আমার পরিচয়। দেখেন, একটা কথা না বলে পার পাচ্ছি না। আইপিএল নিয়ে একটা কথা বলার লাগবে তো, এটা ইন্ডিয়ান পলিটিক্যাল লিগ হয়ে গেছে এখন। দেখেন, ওদের দেশের মানুষও কিন্তু এগুলো পছন্দ করে না, মানে ভারত। আমরা খুব ভালো করে জানি যে ভারতের যে এখন যে কট্টর হিন্দুত্ববাদ, এই কট্টর হিন্দুত্ববাদ কিন্তু ওই আসল সনাতনী ধর্মাবলম্বীরা মানেই না, পছন্দই করে না। কেন বলি? যে দেখুন, তাদের ভেতরেও কিন্তু তফাৎ রয়েছে। যেমন আমাদের এখানে যারা, আমাদের বাংলাদেশি যারা, তারা দেখবেন যে দুর্গাপুজোকে সবচেয়ে বড় উৎসব হিসেবে তারা সেটাকে পালন করে, বা সরস্বতী পুজো বা লক্ষ্মী পুজো তারা সেইভাবে পালন করেন। তো আমাদের এখানে হচ্ছে কি যে তারা দুর্গা কেন্দ্রিক তাদের রিচুয়ালগুলো পালন করা হয়। আপনি দেখবেন যে রাজস্থানে যদি যান, সেখানে, মানে আমি কিন্তু আমাদের কথা বলেছি, ঠিক তেমনি পশ্চিমবঙ্গতেও আপনি দেখবেন যে মানে দুর্গাপূজা লক্ষ্মী পুজোগুলি, তারা কিন্তু দীপাবলি বা ওই সমস্ততে কিন্তু অত বেশি না, কি বলে, সেলিব্রেট অত বেশি করে না। রাম রামায়ণ কিন্তু সব জায়গায় অত বেশি সেলিব্রেটেড না, ঠিক আছে? ঠিক তেমনি শিব বা পার্বতী, ওইটাও কিন্তু সবার কাছে সেলিব্রেটেড না। তাদের ভেতরেও কালচারাল ডিফারেন্স আছে, কিন্তু কট্টর যে কোনো কিছু, যেটা আমাদের বাংলাদেশে যে মবের বিরুদ্ধে কিন্তু মানুষ প্রচুর কথা বলে, আমি নিজেও, এই যে কট্টর কর্মকাণ্ড, সেটা মুসলমান নামক জানোয়ারে করুক, সনাতনী নামক জানোয়ারে করুক, অ্যান্টি ক্রাইস্ট টাইপের জানোয়ারে করুক, বা কোনো ক্রিশ্চিয়ান জানোয়ার করুক, বা কোনো বৌদ্ধ জানোয়ার করুক, মানে এটার কোনো, মানে কোনো ইয়াই নেই, কোনো জায়গায় নেই। মানে এটা স্ট্রেইট আউট আনলফুল, ঠিক আছে? সেটা মুসলমান বা হিন্দু বলতে কোনো কিছু নেই। যেমন আপনি মায়ানমারের কথা ভুলে গেছেন, এখানকার বৌদ্ধ সন্ত্রাসীরা কি কাজ করে নাই? তাই বলে কি গৌতম বুদ্ধদের এবং কি অরিজিনালি যারা ভালো লোক, তাদেরকে আপনি বলবেন যে তারা কিলার? না, প্রশ্নই আসে না। এক্সট্রিমিস্ট সব জায়গাতে আছে,
আল্লাহ রাসূলের জমানাতেও কিন্তু এক্সট্রিমিস্ট ছিল। আল্লাহ রাসূলের ইন্তেকাল মানে ওফাতের পরও এক্সট্রিমিস্টরাই কিন্তু পুরো ইসলামের ধ্বংস করে ফেলেছে। বুঝাতে পারলাম? তো এক্সট্রিমিস্ট সব জায়গাতেই রয়েছে। এখন নরেন্দ্র মোদীর ইন্ডিয়াতে এই যে রাইজ, এই যে কট্টর হিন্দুত্ববাদের যে রাইজ, এটার ব্যাপারে আমরা সবাই জানি। আকলাক আহমেদ থেকে শুরু করে কত লোককে মানে নির্মমভাবে পিটিয়ে তারা মারছে না? এখন আমাদের এখানে বর্ডারও দেখবেন যে তারা ওপেন ফায়ার করে আজ পর্যন্ত প্রায় 1000 খানেক মানুষ মেরে ফেলেছে। প্রায় 1000 খানেক মানুষ মেরে ফেলেছে, কিন্তু তারপরও আমাদের কিন্তু ভারত প্রীতি চরম মাত্রায়। মানে এই এমন এক প্রেমিক আমরা, মানে যে প্রেমিকা বারবার ছ্যাঁকা মারলো, সেই প্রেমিকার দুয়ারে যায় মাথা ঠেকায় দিয়া কওয়া লাগে, প্রেমিকা আমার ডাক দিয়া তোমার কোলে নেও না। অবস্থাটা কিরকম আমাদের? তো ব্যাপারটা এখন এই পর্যায়ে যে পৌঁছে গেছে, আমাদের দেশে কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, যে ডেভেলপমেন্ট কিন্তু এমনি এমনি হয় না। আপনি যখন কিছু ডেভেলপমেন্ট নজরে দেখবেন, তখন কিন্তু ওই ডেভেলপমেন্ট দেখুন, আপনি আমার নামে যদি 10টা অভিযোগ শুনেন, তার মধ্যে একটা তো অন্তত সত্য, তাই না? এখন এই যে 10 রকমের কথার মাঝখানেও যখন কোনো ডেভেলপমেন্ট দেখা দেয়, তখন কিন্তু আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না। যেমন দেখুন, আমাদের এখানে মানে ভারত হাইকমিশনের সামনে কি মানুষজন যায় নাই? কিন্তু ভারত হাইকমিশনে কি কেউ ঢুকে যেয়ে কোনো কাণ্ড ঘটাইতে পারছে? পারেনি। কিন্তু বাংলাদেশ মিশনগুলোতে কিন্তু ঢুকে গেছে। আমাদের সম্ভবত মিশন দূতকে মানে মেরে ফেলা বা এরকম হুমকির নামকি দিছে, দেন দিছে তো। কিন্তু আমাদের এইখানে কি তাদের কোনো রকম সমস্যা দেখা দিয়েছে? দেখা দেওয়া যায়নি। আমাদের এখানে কেউ বলতে পারবে, বাংলাদেশে কেউ বলতে পারবে যে একজন ভারতীয় নাগরিক এখানে ইনসিকিউর ফিল করে? আমি চ্যালেঞ্জ ছুড়লাম, আমি ওয়াহিদ হাসান, রাস্তাঘাটে একজন ভারতীয় নাগরিককে একটা ফকিনীর পুত এসে যদি কিছু বলে, দেখবেন যে 5 থেকে 10 জন বাংলাদেশি যা ওই ফকিনীর পুতও কিন্তু বাংলাদেশি, ওরা ইচ্ছা মতো কিলে ইয়া করে দেব। আমরা এরকম না। আমাদের এখানেও ভারতীয়রা আছে, তারা সবাই মানুষ, আমরা সবাই মানুষ, আমরা মুসলমান, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব কিছু মিলিয়ে বাংলাদেশ। আপনি আমার কাউকে ছুঁইলে না, আমি আপনাকে ছাড়বো না। ঠিক তেমনি আমার এখানে যে আছে সে মেহমান, আমার এখানে মেহমানের মর্যাদা অনেক। আপনি চট্টগ্রামে যান, মেহমানদের জন্য মেহমানদারিতে সবচেয়ে নাম্বার 1 সম্ভবত চট্টগ্রামের মানুষজন, এবং সেই মেহমান যেই হোক না কেন। আমরা বাঙালিরা, আমরা আমাদের এইখানে যারা থাকে তাদেরকে আমরা প্রোটেক্ট করে রাখবই। কোনো সময় দেখবেন যে ওই মন্দির পাহারার ছবি দিয়ে মানুষজন মানে তারা তো তাদের মতো করে বিকৃতি ভাষায় কাহিনী করতোই, কিন্তু মন্দির পাহারা দেওয়া লাগছে কেন জানেন? মন্দির পাহারা দেওয়া লাগবেই। এইখানে এমন নয় যে মন্দির পাহারা দিলে উল্টা যাবে কোনো কিছু না। মন্দির যদি আমি পাহারা না দিই, তাহলে এই মন্দিরটা এসে যে ভাঙবে, ভেঙে যে অসাম্প্রদায়িক একটা পরিবেশ দাঁড় করিয়ে দেবে কিছু দুষ্কৃতিকারী, তাদেরকে আমার ঠেকাইতে হবে না? এখন আপনি বলবেন যে তারা দুষ্কৃতিকারী ধরেন, তো আমাকে জানা লাগবে তো দুষ্কৃতিকারী কেডা। এখন বিনাভাবে তো কাউকে আপনি ধরে নিয়ে আসতে পারবেন না। এখন আমি আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানি, যে আপনার কালকে যা অকাম কুকাম করে যা ধরা খাবেন। এই রিজনে যে আমি আপনার আজকে ধরতে পারবো না, কিন্তু ধরতে পারবো না তো, কারণ আপনি ধরা খাবেন কালকে আকাম করে। তারপরে আপনি আকাম চিন্তা করছেন, চিন্তার কারণে তো আমি আপনার গ্রেফতার করতে পারবো না। পারবো না। আর ওদের যে ভাষা, ভারতীয়দের যে ভাষা, আদার ব্যাপারে যদি জাহাজের খোঁজখবর নিতে আসে যেরকম অবস্থা হয়, ওনাদের অবস্থা এরকমই। পার ক্যাপিটাল জিডিপি যদি আপনি চেক করে দেখেন, আমাদের সাথে ওনাদের $20-30 ডিফারেন্স। তাহলে কিসের বড় দেশ হয়ে গেল তারা আবার? আমরা ছোট দেশ, সেখানে আমাদেরই পার ক্যাপিটাল তাদের সাথে $20-30 ডিফারেন্ট। $20-30 কিন্তু বেশি না। ওনাদের যদি 2800 হয়, আমাদের 2750+ পার ক্যাপিটাল জিডিপি, তাই না? তো এখন ওনাদের ছলচাতুরির হিসাবটা হইতেছে কি দিন শেষে যে ওনাদের এখানে যে কট্টর হিন্দুত্ববাদ, এই কট্টর হিন্দুত্ববাদকে তারা প্রশ্রয় দেয় প্রচণ্ড রকমের প্রশ্রয় দেয়।
কারণ এটা হচ্ছে তাদের ক্ষমতার ব্যাংক, এটা হচ্ছে তাদের ভোট ব্যাংক, এটাকে ডিস্টার্ব করা যাবে না। আর আমি আপনাদেরকে স্পেসিফিকলি একটা কথা বলি, আজকে যদি মুস্তাফিজ যদি চেন্নাইতে থাকতো, চেন্নাই দলে যদি থাকতো, সে ওকে নিয়ে এত কথা বলতো না। কথা বলেছে কেন জানেন? কারণ কেকেআরের মালিকানায় শাহরুখ খানের কিছুটা পার্ট তো আছে, এবং তাদের তো মেইন সমস্যা হচ্ছে মুসলমান। কট্টর হিন্দুত্ববাদের মেইন ইস্যুটা হচ্ছে তারা অন্য ধর্মের লোকদেরকে পছন্দ করে না। এখন ওনারা সম্ভবত কি জানি একটা কি নাগরিকত্ব সিস্টেম না জানি কি জানি চালু করেছিল, যেখানে তারা মানে মুসলমান বাদে বাকি যে কোনো কাউকে রেফিউজি হিসেবে থাকার পারমিশন দিবে বা আইডি কার্ড বা সামথিং কিছু একটা দিবে। কিন্তু ওনাদের দেশেই এই বড়দিনের সময় ওনাদের এই কট্টর হিন্দুত্ববাদ যারা ছড়ায়, তারা যে অকাম কুকামগুলা করে সারা দুনিয়াতে ছড়ায় বেড়াইছে নিজেদেরকে, সেটা কিন্তু বাংলাদেশে হয় নাই, বাংলাদেশে হয় নাই। বড়দিনে কিন্তু কোনো কাহিনী বাংলাদেশে হয় নাই, আর হয়ে থাকলে আমি জানি না, কিন্তু এই লেভেলে কোনো কিছু হয় নাই। আমাদের দেশের মুসলমানরা এনাফ, পিঠে একেবারে বুথ ছড়াই দেবে। আপনি যে যদি আপনি যা বলেন না ঈসা আলাহিসাল্লাম, মানে আপনি জিসাসকে গালি দিলে তো আমি আপনার মুখ কাটবো, বাট তুই কারে গালি দাস? হতে পারে বাইবেল তো বিকৃত হয়ে গেছে, এটা সত্যি কথা, কিন্তু তুই ওরা যাকে জিসাস মানে তাই সে তো আমাদের আমাদের ঈসা আলাহিসাল্লাম, তুই কারে গালি দাস? কিন্তু আমি নিজে মুখ কামানো। আমরা মুসলমান, আমরা এমন এমন একটা ফেথ ধারণ করি, আমরা 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 হচ্ছে কি, আমরা আল্লাহকে তো দেখিনি, ওই মহান সত্তাকে আমরা আমাদের প্রভু, ওই মহান সত্তাই কিন্তু আমরা আমাদের আমাদের প্রভু, এবং ওই মহান সত্তাকে আমরা প্রভু মানি। এবং ওই মহান সত্তাকে আমরা কীভাবে চিনেছি? নবী রাসূলদের মাধ্যমে। এবং সেই নবী রাসূলদেরকে আমরা চোখ বন্ধ করে পেট থেকে জন্ম নেওয়ার পরেই আমরা আগে শিখি আল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পেট থেকে বেরোয় এটাই শিখি সবার আগে, বলে আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ, এইভাবে শিখিতেছি না আমাদের বাচ্চাদেরকে। তাহলে আমরা কিন্তু সে ভাই বোন আমাদের সেই নবী রাসূলদেরকেও যাদেরকে আমরা দেখি নাই, তাদের ব্যাপারে জেনেই কিন্তু আমরা আল্লাহর ব্যাপারে জানতে পারতেছি। ঠিক আছে? তা আমাদের এইখানে আমাদের ফেইথ অন্যরকম। আমাদের নবীরা হচ্ছেন মারাত্মক রকমের আইডল আমাদের জন্য। আমরা আমাদের নবীদের সব কিছু ফলো করি, আমাদের সাহাবাদের সব কিছু ফলো করি। তো আমরা তখন কখনোই আমাদের নবীদের ব্যাপারে যদি কেউ উল্টাপাল্টা কোনো কিছু বলে সেটা আমরা মাইন্ডে নিব না? অবশ্যই নেব। কিন্তু আমাদের এখান থেকে কেউ কি বলে কাউকে যে তাদের ওই তারা যে দুর্গাকে মানে, তারা যে লক্ষ্মীকে মানে, তারা যে বিভিন্ন পুজো করে, তারা যে রামায়ণ, তারপর হচ্ছে মহাভারত, এই সমস্ত কিছুকে তারা মানে, আমাদের এখান থেকে কি তাদেরকে কটাক্ষ করে কোনো কথা বলা হয়? কিন্তু তারা দেখবেন যে তারা আমাদের সবচেয়ে সফট পাওয়ার, ওই যে বললাম যে মানে আমরা তো না দেখেই তার প্রতি জান দেওয়ার জন্য পাগল। মানে আমরা কি লেভেলের পাগল চিন্তা করে দেখেন। আমরা মানে এটা পাগল এই জন্য বলতেছি, আমাদের ইমানের ভেতরে এই পাগলামিটা আছে যে আমরা নবী বলতেই পাগল, আমাদের রাসূল বলতেই পাগল, তার আগে আমরা দেখিই নাই। কি পরিমাণ ভালোবাসা তাহলে ভাইবা দেখেন আমাদের ভেতরে আমাদের রাসূলের প্রতি, বলেন ভাইবা দেখেন। তারা আমাদের সেই রাসূলকেই হার্ট করে যাতে আমাদের সেন্টিমেন্টের উপর তারা ইজিলি হাত দিতে পারে, তারা কিন্তু সেই কাজ করে। কিন্তু আমরা তারপর ধৈর্যশীল। হ্যাঁ, দুই এক জায়গায় তো আপনি প্রতিবাদ না করলে কেউ বলবে যে বেটাকো শির দ্বারা হাড্ডি নাই। কিন্তু সমস্যা হচ্ছে কি এটা, যে আমরাও ভাই একজন একজনের গুতা মারতে হেভি পছন্দ করি, যে জানা যায় সূরা ফাতিহা পড়লো কি পড়লো না ওইটা তো ম্যাটার হয়ে যায়। মানে মেইন হইতেছে কি যে আমি আমার নিজের মতবাদের ভিতরে থাইকাও দিন শেষে আমি একজন মুসলমান, এবং আমি কখনই আমাদের আড্ডার কোনো সাবজেক্টই হয় না অন্য ধর্মের মানুষকে কী করে না করে, এরকম সাবজেক্ট হয় না। আমাদের দেশের মানুষ কখনোই আরেকজনের প্রতি আক্রমণাত্মক হয় না। সোশ্যাল মিডিয়ার কথা বাদ, ওই সোশ্যাল মিডিয়া যেই দেশেরই হোক না কেন, ওইটা হইতেছে আপনার বেশ্যাখানা, এবং বেশ্যাখানার জন্য যারা আসে তারাও খারাপ লোক, আর ওইখানে যে বেশ্যাগিরি করে সেও খারাপ লোক। তো সোশ্যাল মিডিয়ার কথা বলে লাভ নেই। আপনি আজকে আপনি যখন রক্ত দেন কাউকে, আপনাকে বললো যে ভাই আমার এ পজিটিভ রক্ত দরকার, কার জন্য দরকার? ধরেন সুমন চন্দ্র নামের এক লোকের জন্য
এ পজিটিভ ব্লাড দরকার। আপনি নিচের হাতাটা গুটায় কি হাত আগে দিবেন না করবেন দিব না রক্ত? হ্যাঁ, একটা বাঙালিও পাবেন না এরকম। বরং ওই সুমন চন্দ্রকে রক্ত দেওয়ার জন্য অন্তত 10টা ছেলে ইমিডিয়েটলি পেয়ে যাবেন আপনি। আমাদের ভেতরে এগুলো নাই, আমাদের ভেতরে এগুলো কখনোই ছিল না। হ্যাঁ, দুই এক জায়গায় যখন কমিউনাল রাইটগুলো হয় বা কমিউনাল হেইট্রেড যখন ফেলানো হয়, ওটা তো প্ল্যান করে ফেলা হয় দেখানোর জন্য যে কি জানি বলে আপনার, সংখ্যালঘুর উপর নির্যাতন দেখানোর জন্য করে, যাতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় দেশে। ওইটা তো করে যারা সন্তানেরা, তাদেরকে তো আমরা কখনোই মুসলমান মানব না, আমিও তো মানব না। আমাদের সাহাবারা যখন রোম, পারস্য এই সমস্ত শহরগুলোকে জয় করেন, আমাদের সাহাবারা কিন্তু সেই এলাকার বিধর্মীদেরকে কিন্তু বলেন নাই যে এলাকা ছাড়ো, তাদের জিনিসপত্র তারা দখল করেন নাই, কিচ্ছু করেন নাই, বরং তাদের থাকার জায়গা দিয়ে তাদের যে স্পেস ছিল তাদেরকে সেই স্পেস দেওয়া হয়েছে, তাদেরকে সেই জায়গা করতে দেওয়া হয়েছে। তারা তাদের যদি কোনো কুফরি কোনো কিছু করা থাকতো, সেটাতে সমস্ত রকমের বাধা দেওয়া থাকতো যে না, কুফর করা যাবে না এই জমিনে। তাই বলে তাদের যে ধর্মীয় উপাসনা সেটা তো আর বন্ধ করা হয়নি, প্রকাশ্যে কোনো কিছু আর কি করতে দেওয়া হয়নি তাদেরকে। কারণ প্রকাশ্যে তো আপনি মূর্তিকে সেজদা দিতে পারবেন না, তোমার ঘরে যা দাও, এটাই তো নিষেধ করা হয়েছে। কই তাদেরকে তো সে তাদের জায়গা থেকে উদ্ধার ফেলে দেওয়া হয়নি, সরানো হয়নি, কোনো কিছু করা হয়নি। বরং যখন মুসলমানরা যখন চলে যায়, মুসলমানদের নিরাপত্তা তারা এই জন্য আফসোস করছিল, কান্না করছিল যে এই রকম নিরাপত্তা আমরা কোথায় পাবো। কারণ কি জানেন, মুসলমানরা তখন ন্যায় বিচার করতো, এখনো করবে, এখনো করবে, আমি গ্যারান্টি দিলাম। 1000টা শকুনের মাঝখানে ওই একটা না একটা শকুন হুট করে দেখবেন যে ন্যায় বিচারের পক্ষে দাঁড়ায় গেছে। কারণ যত কিছুই হোক, মুসলমান পয়দা হইলে ভেতরে একটু হইলেও ইমান থাকে। ওই ইমান হাজার হারামির গিরির মাঝখানেও হুট করে জায়গা উঠা সলিড ফাউন্ডেশন দাঁড় করাইতে পারে, হুট করে জায়গা উঠে। এটা আল্লাহর ইচ্ছা। তো আমি এটাও বলি আপনাদেরকে যে এখন যেহেতু কথা বলছি, দেখুন আমাদের বাংলাদেশ কিন্তু আমার জীবদ্দশা না, কিন্তু একটা সময় আমার বাংলাদেশ কিন্তু এই ভারতই দখল করবে। এরা খুব ঠান্ডা মতো আমার কথা শুনে, এবং ওই একই সময়ে আফগানিস্তান দখল করে নেবে পাকিস্তানকে পুরোপুরি, পুরো বেলুচিস্তান সহ। আফগানিস্তান, পাকিস্তান, বেলুচিস্তান এক হয়ে যাবে, এবং এক হয়ে যাওয়ার পরে ভারত যখন এই বাংলাদেশকে দখল করবে, তখন আরও কিছু অংশ ভারতও হারিয়ে ফেলবে, পাঞ্জাব সহ বিশাল অংশ তারা হারিয়ে ফেলবে। তখন দেখবেন সেই রক্তক্ষয়ী কন্ডিশন তার হবে, যেই রক্তক্ষয়ী কন্ডিশনের নাম হচ্ছে মালহামা। এবং ধীরে 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 দুনিয়া সেই ওয়ারের দিকে ছুটে যাবে, সেই ধরনের যুদ্ধ করবে, সেই ধরনের ট্যাকটিক করবে দুনিয়া। এই যে দেখুন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে নিয়ে আসা হলো, এটা হচ্ছে আর্ট অফ ওয়ার। আপনার কাছে মনে হতে পারে কী রে ভাই, একটা দেশের প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে আসছে, না রে ভাই, এটাই হচ্ছে অরিজিনাল যুদ্ধ। আজকে থেকে যখন 300-400 বছর আগেও বা 500 বছর আগেও যখন যুদ্ধ হয়েছে, ঢাল তরোয়ালের যুদ্ধ হয়েছে না, ঢাল তরোয়ালের যুদ্ধের একটা নিয়ম আছে। ওই সময়কার যুদ্ধগুলো কিন্তু রাজারা নিজেরা যুদ্ধের ময়দানে থাকতো, রাজা শেষ তো যুদ্ধ শেষ। অনেক সময় হতো কি যে এইভাবে যুদ্ধ করতো না, কোনো কোনো সময় যেমন আমাদের সাহাবারাই, যেমন আমাদের আলী রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু, তারা নিজেরা ডুয়েলে লিপ্ত হয়েছেন। ডুয়েল বুঝেন, দুইজন ব্যক্তি মুখোমুখি। এতে করে হয় কি যে আপনার পুরো বাহিনীকে যুদ্ধে কাজে লাগাতে হয় না। তো যদি হেড মরে যায় তাহলে তো আপনার যুদ্ধই জিতে গেছেন, আপনার সেনাপতি শেষ, হেড শেষ, তাহলে আর যুদ্ধ করবে কে? সৈনিক কার হুকুমে কোন দিকে দৌড় দিবে? তাহলে হচ্ছে কি সৈনিকের হতাহতের সংখ্যা একেবারে নগণ্য হয়ে পড়ে। তো সেই ওইভাবেই ওই ট্যাকটিক খাটিয়ে ট্রাম্প, সে কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে গেছে। আপনার প্রেসিডেন্ট ফল, তাতে দেশ ফল।
আপনার শহরের উপরে কব্জা তো দেশের আর কোনো দামই নাই। আজকে যদি পুতিনকে কেউ হত্যা করে ফেলে, তাহলে রাশিয়ার যে আগ্রাসনটা আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন, ওইটা আগ্রাসন বলে না, সরি এটা আমার ভুল উত্তর, মানে ভুল কথা। ওইটা হচ্ছে রাশিয়ার যে অ্যাডভান্স আপনি দেখতে পাচ্ছেন, সেই অ্যাডভান্সটা থাকবে না, তখন থাকবে না। তো পার্সন ম্যাটার করে, পার্সন আসলেই ম্যাটার করে। তো এই যে ট্রাম্প যে এই ট্যাকটিকটা ফলো করলো, এই ট্যাকটিক ফলো হওয়া শুরু হবে এখন। অর্থাৎ যুদ্ধ করব এমনভাবে করব যে মেইন মাথারই কেটে ফেলবো একদম, ধরবে আর কোনো কথা নেই। আর মেইন মাথা কাইটা ফেলবে, কিন্তু জানে মারবে না, মাথা কাইটা রেখে দেবে। এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো, না জানি কি জানি নাম তার, এখন থাকবে বন্দি অবস্থায়। দেশের ক্ষমতা কার হাতে চলে গেল অটোমেটিক? আমেরিকার হাতে। আমেরিকা যেটা বলবে সেটাই করবে। এখন কি ভেনেজুয়েলার লোকজন জানতো না যে এরকম একটা অ্যাটাক হতে যাচ্ছে? জানতো। দেখুন, মোনাফেক কিন্তু সবখানেই বিস্তার করে আছে। মোনাফেক সর্ব জায়গায় অ্যাক্টিভ, আপনি কিছুই করতে পারবেন না। তো যে কথা বলছিলাম, যে এই পুরাতন ট্যাকটিক দুনিয়াতে শুরু হতে যাচ্ছে এখন, যে আপনি ওই পুরাতন আমলের মতো জেনারেলদের হত্যা করবেন, অথবা তারপরে হচ্ছে আপনার ওই ডুয়েলের মাধ্যমে যে রাজার যুদ্ধে রাজা যদি মরে যায়, তাহলে অন্য আরেকজন রাজা যে, মানে এক রাজাকে পরাস্ত করে ফেলে, সেই তো জিতে গেল, তাই না? তো মনে করুন যে ওই সিস্টেমে ফেরত চলে আসবে দুনিয়াটা এখন। তো আমার জীবদ্দশায় আমি দেখবো না, কিন্তু এটা সত্যি, এটা সত্যি যে বাংলাদেশ দুই দিক থেকে আক্রমণের শিকার হবে। আমাদের পেছনে, মানে আমাদের সাইডে থাকা মায়ানমার আর ভারতের হাতে, এবং বাংলাদেশ দখল হয়ে যাবে ভারতের হাতে। বাংলাদেশ দখল হয়ে যাবে, এবং পাকিস্তান দখল করে নেবে আফগানিস্তান, বেলুচিস্তান সহ। তারপরে ইন্ডিয়া একটা বিশাল অংশ হারিয়ে ফেলবে তখনই, এবং সেই বিশাল অংশের ভিতরে পাঞ্জাবও থাকবে। একদিন আমি ডিটেলে বলবো এটা। তো ওই পাঞ্জাব অংশটা যখন চলে যাবে, তখন এই যে ইন্ডিয়া, এই ইন্ডিয়া গ্যারাকলের মধ্যে পড়বে। কিসের গ্যারাকল? সে তখন অ্যাডভান্স করতে চাইবে পাঞ্জাবের এই অংশ সহ বাকি সমস্ত কিছু নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য। অপরদিকে রেঙ্গুনের পাবলিকগুলো লাভ দিয়ে এসে পড়বে যে তারা এই উঁচু ভূমিগুলো, যে পাহাড়ি অঞ্চলগুলো নিজেদের ভিতরে নিয়ে নেওয়ার জন্য ত্রিমুখী সংঘর্ষ দাঁড়া যাবে, দুই ফ্রন্টে ব্যাটেল শুরু হয়ে যাবে। এবং ওই দুই ফ্রন্টের ব্যাটেল যখন শুরু হয়ে যাবে, দুনিয়ার অন্যান্য জায়গাও অস্থিরতা দেখা দেবে একই টাইমে। এবং ওই অস্থিরতাগুলো ঘুরে ফিরে এমন একটা পর্যায়ের দিকে চলে যাবে যে তখন দুনিয়াতে মালহামা সংগঠিত হতে শুরু করবে। কারণ দুনিয়ার জনসংখ্যা রিডিউস হওয়া জরুরি, দুনিয়ার জনসংখ্যা রিডিউস হওয়া জরুরি। এ ঘটনা ঘটবে, কিন্তু হয়তো আজকে থেকে কয়েকশো বছর পরে, মানে এত তাড়াতাড়ি না। কারণ মালহামা সংগঠিত না হলে কিয়ামত হবে না, এবং কিয়ামত হবেই, দুনিয়া শেষ হবে একদিন। তো মালহামা হতে হলে এই কন্ডিশন দাঁড় করাতে হবেই, এবং এটাই হবে। আমরা আফগানিস্তানকে যে গণায় ধরি না, মনে করি আফগানিস্তানকে ওই ক্রিকেট খেলার টিম দেখে মনে করেন যেটা জোকার কান্ট্রি। না 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 না, ওটা তো ওই যে ইন্ডিয়ান অ্যাডমিনরা ওই সমস্ত পেজগুলো চালায়, এই অরিজিনাল আফগানিরা। এরা এরা কাউকেই দেখতে পারে না, না এরা ইন্ডিয়াকে দেখতে পারে না, এরা পাকিস্তানিদের দেখতে পারে না, এরা বেলুচিস্তানে যারা আছে এদেরকে দেখতে পারে। মনে করুন আপনার ভেতরে অনেকগুলো আকিদার ইস্যু থাকলেও আফগানিরা এত আকিদার ইস্যুতে ভোগে না, এবং তারা তাদের জায়গায় সঠিক আছে একদম। এত প্যাচ গুজ যেরকম পাকিস্তানের ভেতরে রয়েছে, ঠিক যেরকম বেলুচিস্তানেও তো কন্ডিশন ভালো না। তা বেলুচিস্তানের উপরেও তো পাকিস্তান কন্টিনিউ তাদের, মানে আগ্রাসন চালা যাচ্ছে। আমরা তো পাকিস্তানের এই আগ্রাসনের এই অংশটা চোখে দেখতে চাই না, কারণ আপনার আমি কানা হইতে পারি, পুরো দুনিয়া তার কানা না, জানার আছে অনেক কিছু। তো এটাই হবে, এবং দিন শেষে মালহামার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নেব। বলবো একদিন, ডিটেলে বলার চেষ্টা করব, যদি পারি ম্যাপ বানায় দেখার চেষ্টা করব। মানে ওটার জন্য একটু কাজ করতে হবে, অনেক ইনফরমেশান গ্যাদার করা লাগবে, বুঝছেন? মানে কোন কোন ফ্রন্টে কী কী ঘটনা ঘটবে, এগুলো যদি নিজে ভালো করে না বুঝাইতে পারি আপনাদেরকে, তাহলে তো হয় না। জায়গা আজকে আমি জায়গা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর
কথা তো কইতে পারি চাইলে, কিন্তু গলাটা কেমন জানি করতেছে। আবার বাইরে অনেক বেশি কুয়াশা, ঠান্ডাও পড়ছে। 3টা তো বাজেই গেছে, ইবাদত করা লাগবে, বুঝেন না? তো শুরু তো করছি আজকে 2টার দিকে। জায়গা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিজের জন্য দোয়া করেন। রবের কাছে মাফ চেয়েন, রবের কাছে মাফ চেয়েন, রবের কাছে মাফ চেয়েন। মৃত্যুর পরে এক সুদীর্ঘ জীবন শুরু হয়ে যাবে, যেখানে আর কোনো মৃত্যু নাই। যে পরকালের কথা রব বারবার 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 বলছে আমাদেরকে। একটু আমলে রাখেন। ভালো হয়ে চললে নিজেরই লাভ, আর খারাপ হয়ে চললে নিজেরই লস। জায়গা জ্ঞান দেবো না। আল্লাহ হাফেজ।